বোম্বে নিবাসী এক মহিলার গর্ভের সন্তানের দিকে নজর পড়ে এক প্রেতাত্মার। আর ওই বাচ্চার লোভে যখন ওই অশরীরী বোম্বে থেকে কলকাতা পর্যন্ত ধাওয়া করে। গত পর্বে শুনেছেন এই ঘটনার প্রথম অংশ। আজকে তার দ্বিতীয় এবং অন্তিম অংশ নিয়ে হাজির হয়েছি আমি, আবেশ সিংহ রায়। আমাদের এই আড্ডাপুরিতে আপনি আপনার জানা বা আপনার সাথে ঘটে যাওয়া ভয়ানক অলৌকিক ঘটনা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সবার সাথে শেয়ার করে নিতে আমায় ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করুন। ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার ঠিক সন্ধ্যায় 8টায় ভূতপুরীর আড্ডায় অংশ নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ঘটনাটি পছন্দ হলে দয়া করে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করার আবদার রইল। আর আমার যে যে জায়গায় খামতি রয়েছে বলে আপনাদের মনে হয়, দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভুলগুলোকে সংশোধন করার। এই ঘটনার প্রথম অংশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রথমে ওটি শুনে নিন, তারপরে এই ঘটনাটি শুনবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম ঘটনা। আজকের গল্পটি পাঠিয়েছেন যাদবপুর থেকে অঙ্কুর মাইতি। ধরে নিন আমার গলায় অঙ্কুর বাবুই আপনাদেরকে ঘটনাটা পড়ে শোনাচ্ছে। কলকাতায় আসা মাত্রই আমার দিদা মামিকে নিয়ে চলে যান লেক কারি বাড়িতে পুজো দিতে। খুব ভালো করে পুজো দেওয়া হয়, সবাই খুব খুশি। বাড়ির প্রথম সন্তান আসছে বলে কথা। তারপরে 2-3 দিন ধরে খুব হই হুল্লোড় করেই কেটে যায়। অনেক আত্মীয়রাও আসতে থাকে মামিকে দেখতে। আসলে মামার বিয়েটা বোম্বেতে হওয়ায় বেশিরভাগ আত্মীয়ই সেই সময় যেতে পারেননি। তাই মামা মামি কলকাতায় এসেছে শুনে সবাই একেবারে হাজির। উৎসবের আনন্দে ঘর যেন গম গম করছে সেই সময়ে। এইভাবে কিছুদিন কাটার পরে আত্মীয়রা সবাই চলে যায় যে যার বাড়িতে। মামার পাড়ার বন্ধুরা অনেক দিন ধরেই মামাকে ডাকছিল আসর জমিয়ে বসার জন্যে। বাড়িতে লোকজন থাকায় আর হয়ে উঠছিল না। আত্মীয়রা ফিরে যেতেই মামা এক রাতে চলে যান বন্ধুদের সাথে যোগ দিতে। আর এইদিকে দাদু দিদা আর মামি খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। মামি ঘরে একাই শুয়েছিল, আর দাদু দিদা তাদের নিজেদের ঘরে। এত লোকজনের ভালোবাসার গুঁতোয় ভালো করে কদিন ঘুমই হয়নি। তাই সেদিন রাতে মামি খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। রাত তখন 1:30-2 হবে। হঠাৎ মামির কিছু অস্বস্তি হতে শুরু করে। নিজের অজান্তেই উনি চোখ খুলেন। দেখেন ওনার মুখের একদম সামনে সেই বিভৎস মুখটা হিংস্রতার সাথে তাকিয়ে আছে। মামি ভয় পেয়ে যান, চিৎকার করতে থাকেন, কিন্তু কোনো আওয়াজ বেরোয় না। আবার ওই পেতনিটা মামির পেটের উপর বসে হাত বলতে শুরু করে। খাটের পাশেই টেলিফোনটা রাখা ছিল। মামি অনেক কষ্টে যখন হাত ধরাতে থাকে তখন এই ল্যান্ডলাইনটা মাটিতে পড়ে যায়। দাদু তখন বাথরুমে গেছিল। আওয়াজ পেয়ে উনি যখন মামির ঘরের দরজাটা খোলেন তখন উনি দেখেন মামি বিছানা থেকে 2 হাত ওপরে ভাসছে, মানে লেভিটেট করছে। দাদু নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে দিদাকে ডেকে আনেন। দিদা এসেও দেখে যে মামি হাওয়াতে শুয়ে আছে। দিদা ছিলেন একটু সাহসী মহিলা। সঙ্গে সঙ্গে দিদা ঠাকুরের সিংহাসন থেকে গঙ্গা জল এনে মামির দিকে ছেটাতে থাকেন। 2-3 বার ছেটে দিয়েই মামি বিছানায় পড়ে যায়। দিদা তখন স্পষ্ট অনুভব করে ওই ঘরে কিছু একটা আছে। ঘরটা খুব ঠান্ডা হয়ে আছে। তখন এপ্রিল-মে মাস, পশা গরম, কিন্তু ওই ঘরটা খুব ঠান্ডা। আর এদিকে মামি হেমে স্নান করে গেছেন। দিদা মামিকে অনেকবার ডাকেন, কিন্তু মামি সাড়া দেন না, অজ্ঞান হয়ে গেছে। তারপর দাদু চোখে মুখে জল ছিটে দিলে মামির জ্ঞান ফেরে, কিন্তু উনি খুব দুর্বল, কথাও বলতে পারছে না। দাদু এতক্ষণে ক্লাবে গিয়ে মামাকে ডেকে এনেছে। মামা তো খুব বিরক্ত হয়ে গেছে মামির ওপরে। অনেকক্ষণ পর মামি দিদাকে পুরো ঘটনাটা বলে যে ওটা এখানেও এসে গেছে। বংশের প্রথম সন্তান বলে কথা। দিদাও এবার যেন ময়দানে নেমে পড়েন তার বংশের প্রদীপকে বাঁচাতে। ওই রাতের বেলায় দিদা দাদুকে বলেন জ্যোৎস্নার মাকে ডেকে আনতে।
উনি এইরকম ঝাড়ফুঁক করে থাকেন। পাড়ার অনেকে উপকারও পেয়েছেন তার থেকে। দাদুর সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যান জ্যোৎস্নার মাকে ডাকতে। তারপর ডাকাডাকি করে ওই মুসলিম মহিলাকে নিয়ে দাদু আসতে থাকেন বাড়ির দিকে। আমাদের বাড়ির গলিটায় ঢুকতেই ওই মহিলা দাঁড়িয়ে পড়েন। দাদু জানতে চাইলে উনি বলেন, আপনাদের বাড়ির ছাদেই ওই পেতনিটা দাঁড়িয়ে আছে, আমি ওখানে গেলেই ও আমার ওপর ঝাঁপাবে। তারপর উনি আমার দাদুকে সঙ্গে নিয়ে আবার ওনার বাড়িতে ফিরে যান আর ওনার স্বামীকে ঘুম থেকে ডেকে পুরো ঘটনাটা বলেন। ওনার স্বামী ছিলেন মসজিদের মৌলানা। পুরো ঘটনা শুনে মৌলানা সাহেব দাদুকে একটু অপেক্ষা করতে বলেন। তারপর ওনারা দুজনে ঘরের ভেতরে নামাজ পড়ে বেরিয়ে আসেন। দাদু ওনাদের দুজনকে নিয়ে বাড়িতে আসেন। মাইমা তখনও খুব ক্লান্ত, বিছানায় পড়ে আছে। ওনারা দুজনে মাইমার ঘরে না ঢুকে চৌখনের সামনেই বসে পড়েন। দাদু দিদা তাদেরকে অনেক করে ভেতরে যেতে অনুরোধ করে, কিন্তু এই মৌলানা সাহেব বলেন ওই ঘরের ভেতরে পেটটি নিজের ক্ষমতা প্রয়োগ করে রেখেছে, সেখানে আমাদের কোনো শক্তি কাজ করবে না। তারপর ওনারা চৌঘরের সামনে বসেই মন্ত্র পড়তে থাকেন। ভোর হয়ে যায়, মামি ঘুমিয়ে পড়েছেন। সমস্ত কাজ করে যাওয়ার সময় ওই মৌলানা সাহেব বলে যান একজন ভালো শক্তিশালী কাউকে খুঁজতে। ওই পেতনিকে তাড়াতে গেলে তাদের মৃত্যুর আশঙ্কাও হতে পারে। এখনকার মতো তারা ঘরটাকে বেঁধে দিয়েছে, কিন্তু 2-3 দিনের মধ্যেই সেটা কাজ করা বন্ধ করে দেবে। বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যান, কোথায় পাবেন এমন লোককে। খোঁজ খবর নেওয়া শুরু হয়। এবার কিছু ব্যাখ্যা দেওয়াটা খুব দরকার। মামিরা ছিলেন 3 ভাই বোন। সবার বড় তার এক দিদি আছে, যার বিয়ে হয়েছে কলকাতাতেই। তারপরে জন হলেন মামির দাদা, আর তারপর সব থেকে ছোট হলো আমার মামি। মামির বাবা মা কেউ তখন দেশে ছিলেন না। মামির বিয়ের পরপরে তারা সিঙ্গাপুরে তার ছেলের কাছে ঘুরতে চলে যান। আর মামিও এমন অবস্থায় কলকাতায় এলো যে তার দিদিকেও ফোন করে খবর দেওয়া হয়নি। বাড়িতে এরকম একটা পরিস্থিতি, আর তার মধ্যে মামির বাবা মা কেউ নেই এখন দেশে। একজনকে তো ডাকতে হবে, জানাতে হবে তাদের বাড়ির মেয়ের এই অবস্থা সম্পর্কে, নইলে তো আবার পরে খারাপ ভাবতে পারে। সেই ভেবে দিদা মামিকে বলেন তার দিদিকে ফোন করে একবার দ্রুত আসতে। বোনের এই অবস্থা শুনে সেই দিনই তার দিদি চলে আসেন, সঙ্গে তার হাজব্যান্ড। সমস্ত ঘটনা শুনে দিদির হাজব্যান্ড বলেন, আমার বোনের শ্বশুরবাড়ি এক পীর বাবাকে খুব মানেন, আপনারা ওনার কাছে নিয়ে যান, উনি সমস্ত কিছু ঠিক করে দেবেন। আর সময় নষ্ট না করে দিদা পরের দিনই অ্যাম্বুলেন্স ভাড়া করে মামিকে নিয়ে রওনা দেন। সঙ্গে যায় মামা আর দাদু। জায়গাটা অনেক দূর। প্রথমে যেতে হবে ডানকুনি, তারপর সেখান থেকে কলাছড়া বা পীর বাবার বাড়ি। এক নামে সবাই চেনে ওখানে। বিকেল 4-4:30 নাগাদ অ্যাম্বুলেন্স গিয়ে পৌঁছে তার বাড়ির উঠোনে। উঠোনের সামনেই একটা বিশাল প্রতীক্ষালয়। সেখানে দূর দূরান্ত থেকে আসা মানুষজন অপেক্ষা করছেন। তার একদিকে কাঠের একটা দরজার মতো করা, সেই দরজা দিয়ে ঢুকলেই পীর বাবার কাছে যাওয়া যায়। আর তার উল্টো দিকে একটা উঁচু দালানের মতো করা, আর দালানের সামনে একটা দরজা। ওখানে এক দম্পতি রান্নাবান্না করেন। যদি কারোর খিদে পায় তাহলে স্বল্প মূল্যের বিনিময়ে নিরামিষ তরকারি সহযোগে ভাত খাওয়ার ব্যবস্থা আছে ওখানে। খানাখন্দে ভরা খুব খারাপ রাস্তা। মামির শরীরেও আর জোর নেই উঠে বসার, তাই স্ট্রেচারে করেই মামিকে নামানো হয় গাড়ি থেকে। অপেক্ষাকৃত লোকজন সঙ্গে সঙ্গে বলেন ওই হোটেলের দালানে নিয়ে গিয়ে শুয়ে দিতে। মামা এবার টোকেন নম্বর নেন। তখনও তার আগে 30-40 জন লাইনে আছে। মামা ওই টোকেনওয়ালাকে অনুরোধ করেন যদি এমার্জেন্সি বলে পীরে বাবার কাছে আগে একটু নিয়ে যাওয়া যায়, কিন্তু উনি বলেন যে ভেতরে যাবার অনুমতি তার নেই। বাবা এতক্ষণ বিশ্রাম নেবার জন্য এখানেই হাঁটাহাঁটি করছিলেন, আর একটু আগে এলে হয়তো। অগত্যা মামা অপেক্ষা করতে থাকে। খুব বেশি হলে 10 মিনিট হয়েছে। হঠাৎ পীর বাবা ওই কাঠের দরজা দিয়ে বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়েন। চারদিকে দেখতে থাকেন। মামির দিকে চোখ যেতেই উনি বলেন, ওটা কখন এসেছে? সবাই বলে এইমাত্র। পীর বাবার সঙ্গে তখন তার আরও সাহায্যকারীরাও বেরিয়ে এসেছেন ঘর থেকে। পীর বাবা এবার মামির কাছে আসেন। মামির কপালে হাত রেখে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকেন। তারপর 1 গ্লাস জল হাতে নিয়ে
মন্ত্র পড়ে মামিকে ওটা খেয়ে নিতে বলেন। মামি খেয়ে নেয়। পীর বাবা বলেন, যেটা ছিল সেটা আর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সাবধানে থাকবি যতদিন না তোর ছেলে ভূমিষ্ঠ হচ্ছে। নাম রাখবি অ দিয়ে, আর যে বাড়িটায় আছিস সেটা ছেড়ে দিবি, আর ওই বাড়ির কোনো জিনিস নতুন বাড়িতে নিয়ে আসবি না, ওগুলো অভিশপ্ত হয়ে গেছে। যা, বাড়ি যা। তারপর পীর বাবা মামির মাথায় হাত বুলিয়ে চলে যান। পীর বাবা এক সহকারী তখন বলেন, খুব বাঁচা বেঁচে গেছেন, ওই পেতনি অপঘাতে তরপে তরপে মরেছে। ও আপনার ছেলেকে নিয়েই যেত। খুব শক্তিশালী ছিল পেতনিটা, তাই বাবা ভেতরে বসে থাকতে পারছিলেন না, অস্বস্তি হচ্ছিল। তখনই বুঝে গেছেন উনি। সাবধানে যান, আর ওই মাদুরিটা পড়েই দিন এক্ষুনি, বলে উনি চলে যান। মামি এবার উঠে বসে। যে মামিকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হলো, আসার সময় সে হেঁটে হেঁটে গাড়িতে উঠে পড়ল। কয়েক মাস পর মামির ছেলেই হলো। নাম রাখা হলো অনির্বাণ। বোম্বেতে ফিরে গিয়ে মামা নতুন ফ্ল্যাট কিনে নেন। পরে একদিন ওই মার্টি কাকিমার কাছে গিয়ে ঘটনা জানতে চান। প্রথমে বলতে রাজি হননি, কিন্তু অনেক করে ইমোশনাল কথাবার্তা বলার পর উনি বলেন যে ওই ফ্ল্যাটে তার মেয়ে আর জামাই থাকতো। জামাই পুলিশে কাজ করত। প্রথমে ভাড়ায় এসেছিল, আর তারপরে ওনার মেয়ের সাথে সম্পর্ক তৈরি হয়। ভালো কাজ দেখে আর কেউ আপত্তিও করেননি। বিয়ের পরেও তারা ওই ফ্ল্যাটেই থাকতে শুরু করে। তার মেয়ের অন্য কারোর সাথে সম্পর্ক আছে এই সন্দেহে প্রায়ই ঝগড়া হতো, মারামারিও হয়েছে অনেকবার। একদিন সকালবেলা ওনার মেয়ে রান্না করার জন্য গ্যাস জ্বালতে গেলে ব্লাস্ট করে সিলিন্ডার। প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় জামাই, কিন্তু মেয়ে হয়তো আর ছাড়া পায়নি। প্রথমে ওই ফাঁকা ঘরে অনেক আওয়াজ শুনতে পেতেন ওনারা। পরে তান্ত্রিক এনে পুজো করান। ফাঁকা ঘর আর রাখবেন না ভেবে ভাড়া দিয়ে দেন মামাকে। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো আপনাদের আমাকে দয়া করে কমেন্ট করে জানান। এই ধরনের আরও ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনিও যদি কোনো ঘটনা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের ভোজপুরির আড্ডায় শোনাতে চান, তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে যোগাযোগ করুন। নিচে ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার ঠিক সন্ধ্যে 8টায় ভোজপুরির আড্ডায় অংশগ্রহণ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আড্ডা হবে আবার আগামী এপিসোডে। ততদিন ভালো থাকবেন।